সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মফিজুর রহমান ও বাংলা নিউজের বার্তা প্রধান মাহমুদ মেনন। আপনাদের দুজনকে স্বাগত সময় সংলাপে। আমি যে বিষয়ে যেতে চাই, আলোচনাটা করতে চাই হচ্ছে যে মহিজ ভাই, আপনাকে দিয়ে যে এই যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের যে শিক্ষা পদ্ধতি, শিক্ষা মানে আমাদের গণমাধ্যমের সংখ্যা বাড়ছে, টেলিভিশন, অনলাইন, পত্রিকা হয়তো এখন একটু সেভাবে বিস্ফোরণটা নাই, কিন্তু অনলাইন বিস্ফোরণ, টেলিভিশন বিস্ফোরণ তো এক সময় হয়েছে, টেলিভিশন আরও নতুন নতুন আসছে। সেই জায়গা থেকে লোকবল, যে আমাদের দক্ষ লোকবল তৈরির একটা চাহিদা সব বিভাগ থেকে আসতে পারে, কিন্তু সবাই একটু ভাবে যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে যদি আসে তাহলে অন্তত একটা প্রাথমিক জ্ঞান নিয়ে আসবে, এবং সেই কারণে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও বিভাগ খোলা হয়েছে। সার্বিক এই শিক্ষার অবস্থাটা কি? না, আপনি ঠিকই বলেছেন যে গত আমরা যদি 1 দশক বা 2 দশকও চিন্তা করতে পারেন আপনি, যে আমাদের বিভিন্ন সেক্টরে কিন্তু মিডিয়াগুলো ডেভেলপ করেছে। আমাদের টেলিভিশন মাধ্যম এখন তো বেশ, এখন প্রায় 40টার মতো মানে ছাড়পত্র পাওয়া, অনলাইন যেগুলো আছে সেগুলো অনেক বেড়েছে। তো পাশাপাশি আপনি যেটা বললেন যে হিউম্যান রিসোর্স তৈরি করার ক্ষেত্রে যে আমাদের কি ধরনের অবস্থা এখন আছে, সেটা হলো যে পাবলিক ইউনিভার্সিটি হিসাবে কিন্তু আগে মুষ্টিমেয় কয়েকটা ইউনিভার্সিটিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা ছিল। পরবর্তী সময়ে এই বাজারের যে অবস্থা, যেখানে যে ব্যাপক সংখ্যক আসলে হিউম্যান রিসোর্সেস দরকার, সেই বিষয়ের উপলব্ধি থেকে কিন্তু আরো 5-6টা পাবলিক ইউনিভার্সিটিতে এই বিষয়ক শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। এবং পাশাপাশি আপনার প্রাইভেট ইউনিভার্সিটির কথা আপনি বললেন। তো সেই অর্থে কিন্তু যে এখন আপনি সর্বসাকুল্যে আমরা যেটা দেখি যে প্রায় 15 থেকে 18টা ইউনিভার্সিটি থেকে গণযোগাযোগ সাংবাদিকতা শিক্ষা নিয়ে শিক্ষার্থীরা বের হচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আসলে আমাদের এই যে এই ডেভেলপমেন্ট, সেই বিষয়গুলোকে আমরা কারিকুলামে কতটুকু ধারণ করতে পারছি, যে প্রযুক্তির যে উন্নয়ন, অনলাইন গণমাধ্যম, টেলিভিশনের যে বহুমাত্রিকতা, এই সমস্ত বিষয়গুলো আমাদের কারিকুলামে কীভাবে আসছে। তো সেই দিক থেকেও কিন্তু আমরা সচেতন আছি। যে আপনি পার্টিকুলারলি আজকে আপনাকে আমি জানাতে চাই এই সুযোগেই, যে আজকে কিন্তু আমরা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 53 বছর পেরিয়ে 54 বছরে আমরা পদার্পণ করলাম গত 2 আগস্ট। এবং সেই 2 আগস্টে পদার্পণ করার পরে 4 আগস্ট আমরা আমাদের একটা অ্যানিভার্সারি লেকচার করলাম। সেই অ্যানিভার্সারি লেকচারে আমরা ফ্লোরিডা ইউনিভার্সিটির একজন জার্নালিজমের অধ্যাপক, উনি একটা অ্যানিভার্সারি লেকচার প্রদান করলেন। এবং সবার উপলব্ধি যে আমাদের গণমাধ্যমের যে বহুমাত্রিকতা, গণমাধ্যমের কন্টেন্ট, আজকে তো মাল্টিমিডিয়া জার্নালিজমের কথা বলা হচ্ছে, যে আপনি যেখানে আপনি শুধুমাত্র সেই স্পেশালাইজেশনের সময়টা কিন্তু এখন আর নাই। এখন আপনি বরং আপনি নিজেই ক্যামেরাম্যান, আপনি নিজেই স্ক্রিপ্ট রাইটার, আপনি নিজেই ফুটেজ ডাউনলোড করতে হবে, এডিট করতে হবে, সব মিলিয়ে যে মাল্টিমিডিয়া জার্নালিজম অনলাইন প্ল্যাটফর্ম আসার ফলে তৈরি হয়েছে। তো সেই জায়গায় কিন্তু আমাদের এই মার্কেটের বা ইন্ডাস্ট্রির যে চ্যালেঞ্জগুলো আছে, সেই চ্যালেঞ্জগুলোকে অ্যাড্রেস করার আমাদের কিছু প্রয়োজন আছে। চাহিদা সে অনুযায়ী যোগান দিতে পারছেন কিনা? না, আমরা মোটামুটি আমাদের একটা স্যাটিসফ্যাকশন আছে। যে আমরা যেমন আপনি যদি কোর্সের ভেরিয়েশন দেখেন, তাহলে আমি বলবো যে আমাদের এই যে গত 8-10 বছরের যে ডেভেলপমেন্ট, সেটা যে আমরা টেলিভিশন কনটেক্সট অ্যান্ড কন্টেন্ট কোর্স করেছি, যেটা আগে আমাদের ছিল না, শুধুমাত্র ভিডিও কমিউনিকেশন ছিল। আমাদের ইলেকট্রনিক জার্নালিজম ছিল আগেই, কিন্তু নতুন আমরা করেছি যে টেলিভিশন কনটেক্সট অ্যান্ড কন্টেন্ট। আমাদের সাইবার জার্নালিজম কোর্স ছিল না, সেটা আমরা নাম চেঞ্জ করে এখন অনলাইন জার্নালিজম করেছি। তারপর আবার আপনার আমরা রেডিওকে নিয়েও ভাবছি যে কীভাবে কী করা যায়। আর সামগ্রিকভাবে সাংবাদিকতা শিক্ষার কথা যদি বলেন, তাহলে সেখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের বিট, যেহেতু আজকাল খুব স্পেশালাইজড হয়ে গেছে, যেমন আমাদের আগে ইকোনমিক রিপোর্টিং কোনো কোর্স ছিল না, এবং সংবাদপত্রের পাতেও দেখবেন যে কখনো কোনো হাফ পেজ, কখনো কোনো কোয়ার্টার পেজ ইকোনমিক নিউজ থাকতো, কিন্তু আজকাল আমরা দেখছি যে প্রায় 1 পাতা 2 পাতা জুড়ে কিন্তু থাকে। তো সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করতে গিয়ে কিন্তু আমরা ইকোনমিক রিপোর্টিং করেছি। পরিবেশ একটা বিশাল একটা বিষয় দাঁড়িয়েছে, সেখানে আমরা কোর্স করেছি। এনভায়রনমেন্টাল জার্নালিজম, আমরা কনফ্লিক্ট রেজুলেশন জার্নালিজম করেছি। আমরা এইভাবে কিন্তু আমরা বিভিন্ন স্পোর্টস নিয়ে আমরা ভাবছি যে স্পোর্টস এন্ড কালচার নিয়ে আলাদা একটা কোর্স করা যায়। রিপোর্টিংটা এতদিন যাবত হয়ে আসছে, কিন্তু কোর্সের মধ্যে সেটা আসে নাই। তো এগুলো আমাদের ভাবনা আছে যে নতুন নতুন যে বিষয়গুলো অফিস ভাই, আমি একটু মেনন ভাইয়ের কাছে যেতে চাই। যে মজুদ যেটা বললো, যে উনি যেটা বললেন যে অনেক কিছু যোগ হয়েছে, আসলে কতটা পাওয়া যাচ্ছে? আমার মনে হয় একটা রেজাল্ট আমরা পাচ্ছি এই কারণ যখন আমরা দেখি যে আমাদের সাথে যারা কাজ করতে আসে, আগের তুলনায় এখন যে মিডিয়া ফ্লারিশ করেছে এবং মিডিয়াটা যে একটা হাইপ তৈরি করেছে, এটার পেছনে কিন্তু এই জার্নালিজম ডিপার্টমেন্টের যে প্রোডাক্টরা বিভিন্ন জায়গায় কাজ করছে। আমি জানি না প্রোডাক্ট শব্দটা কতটা পজিটিভলি নেওয়া হবে, বাট এভরিথিং ইজ অ্যাকচুয়ালি তারা এসে কিন্তু কন্ট্রিবিউট করতে পারছে।
এবং কন্ট্রিবিউট করতে পারছে বলেই এই যে হাইপ তৈরি করেছে তাদেরও একটা ভূমিকা আমি মনে করি যে রয়েছে। যদিও মিডিয়া ইটসেলফ আসলে যে কোনো কিছু হাইপ হয়তো সাধারণ মানুষের মধ্যে, দর্শকের মধ্যে, পাঠকের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে বলে বা চাহিদা তৈরি হয়েছে বলেই হয়তো অনেক বেশি হয়েছে। বাট আসলে তারা দিতে আমরা পারছি, কারণ হচ্ছে যে উই হ্যাভ রাইট পারসনস যারা আসলে কাজটা করতে পারছে। এবং মিডিয়া থেকে একটা জার্নালিজম পড়ে এসে একটা বড় অংশ এখন কিন্তু জার্নালিজম প্র্যাকটিস করছে। এবং আগের যে রকমের যে ভাগটা ছিল এখন এটা 50-50 হয়তো 50-50 ক্রস করে গেছে প্রতিটা মিডিয়া হাউসগুলোতে। সো আমি মনে করি আনুপাতিক হিসেবে, এবং মনে করি ডেফিনেটলি এই যে ইউনিভার্সিটি টিচার্সরা যাদেরকে শেখাচ্ছেন তারা যখন আসে তখন আমরা যারা নিউজ রুমগুলোকে হ্যান্ডেল করি বা নিউজ রুমে কাজ করছি তারা আমরা দেখি যে এই যারা আসে তাদেরকে আসলে অত বেশি তাদের জন্য এফোর্টটা দিতে হয় না। কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় দুই আপনার কথাতে যদি বলি, আপনার শব্দ নিয়ে যদি বলি প্রোডাক্ট, দুই প্রোডাক্টের দুই জায়গা থেকে যারা গ্র্যাজুয়েট হয়ে এসেছেন, পাবলিকের কিন্তু রেজাল্ট আমরা এখনো পাবলিকের রেজাল্টটাই আমরা ভোগ করছি, কিন্তু প্রাইভেট থেকে রেজাল্ট এখন আমরা পেতে শুরু করিনি। একজন, দুইজন, চারজন, পাঁচজন হয়তো আসছে যারা দেখছে যে যারা হয়তো ইউনিভার্সিটিতে এখন পড়ছে একই সাথে তারা জার্নালিজম করতেছে। এটা এক ধরনের অনেকের মধ্যে জার্নালিজম পড়ার আগ্রহ। আমি দেখছি যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে কিন্তু এখন অনেকে জার্নালিজম পড়তে চায় এবং অনেকে আমাদের কাছে জানতে চায় যে আমি কি জার্নালিজমে পড়বো যাতে আমি একটা কাজ পেতে পারি। কারণ জার্নালিজমকে অনেকে এখন লুক্রেটিভ জব হিসেবেও নিতে চাচ্ছে। এখন লুক্রেটিভ এই অর্থে যে এটা হয়তো অর্থের দিক থেকে কতখানি লুক্রেটিভ সেটার চেয়েও বড় কথা হচ্ছে এটি প্রত্যেককে একটা স্ট্যান্ড দিচ্ছে, তাকে একটা সামাজিক মর্যাদা দিচ্ছে। এটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ না। এবং সেই জায়গা থেকে আমি বলছি যে দুই জায়গার মানের কথা যদি বলি, যে শিক্ষার মান মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে মানে পাঠ্যসূচি এবং শিক্ষকের মান এখন পর্যন্ত যতটুকু আছে তার সঙ্গে আপনি প্রাইভেটের টিচার, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে প্রাইভেটে যারা পড়াচ্ছেন এখন তারা আবার পাবলিক বিশ্ববিদ্যালয়েরই হয়তো শিক্ষক। পাবলিক বিশ্ববিদ্যালয়ে একসময় ছিলেন, তারা এখন প্রাইভেটে গিয়ে যেহেতু প্রাইভেটে একটু বেশি টাকা দিতে পারছে, আমার ধারণা যে পাবলিকের চেয়ে। না, আমি এই জায়গায় একটু যদি আপনি মনে হয় ভাই নিয়ে কথা বলতে চাচ্ছিলেন যে শিক্ষার যে মানের দিকটা পাবলিক এবং প্রাইভেট নিয়ে হয়তো কিছু যোগ করতে চাচ্ছিলেন তখন। না, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে মাহমুদ মেনন খান যেটা বললো যে আসলে যে পাবলিক ইউনিভার্সিটি টিচাররাই প্রাইভেটে গিয়ে পড়ায়, আসলে বিষয়টা ওরকম নয়। বিষয়টা হচ্ছে যে আমরা পায়োনিয়ার, যেহেতু ঢাকা ইউনিভার্সিটি প্রথম সাংবাদিকতা শিক্ষার গোড়াপত্তন করেছে এদেশে সে 62 সনে, পরবর্তী সময়ে যত বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা এবং গণযোগাযোগ শিক্ষা শুরু হয়েছে সব জায়গায় আমাদেরই গ্রাজুয়েটরা শিক্ষাদান করছে, বিষয়টা এরকম। আর প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা পড়াচ্ছে তারাও কোনো না কোনোভাবে আমাদেরই শিক্ষার্থী, হয় ঢাকা বিশ্ববিদ্যালয় বা পরবর্তী সময়ে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় তারা ওখানে পড়াচ্ছে। এখন মানের দিক থেকে যদি আপনি বলেন, এবং এই কারণেই যেহেতু আমাদের গ্রাজুয়েটরা ওখানে পড়ায়, সে কারণে কিন্তু ওরা আমাদের কাছে আসে, আমাদের সিলেবাস, যে স্যার সিলেবাসটা কেমন আছে, সিলেবাস তৈরি করার আগে আমাদের সিলেবাসটা নিয়ে তো তারপরে আবার বই পুস্তকের ঘাটতি থাকে, তখন বই পুস্তক আমরা হয়তো ফটোকপি করে দেই বা ওরা নিয়ে যায়। এভাবে কিন্তু এক ধরনের একটা আমাদের সার্বিক প্রচেষ্টা হচ্ছে যে আমাদের বাইরে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপনার বিভাগগুলো এই বিষয়ক শিক্ষা দান করছে তারা যেন মানসম্মত শিক্ষা প্রদান করতে পারে। আন্তঃযোগাযোগ আছে এবং মানসম্মত শিক্ষাও কিন্তু এই ধরনের লজিস্টিক যে সাপোর্টগুলো আমরা দিতে চাই বা দেই, কর্ডিয়ালি দেই, সেটা এই জন্যই যেন মানসম্মত শিক্ষা ওখানে নিশ্চিত করা যায়। এবং আপনি যে প্রসঙ্গটা তুলেছেন পাবলিক এবং প্রাইভেট, এটা তো আসলে খুব একটা ডিবেটেড ইস্যু, সবসময় এটা বিতর্ক হয়েই আসছে যে আমরা যেহেতু ঢাকা ইউনিভার্সিটি, আমাদেরটা হয়তো একটু আলাদাই বলতে হয়, কারণ সেটা দেশের সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে বড় ইউনিভার্সিটি। এখানে যে গ্রাজুয়েটদেরকে আমরা পাই, ইনটেক যাদেরকে করি, তারা ভালো রেজাল্ট করে আসে। ওখানেও যে ভালো রেজাল্ট করে যায় না তা কিন্তু নয়, কিন্তু প্রথম প্রচেষ্টাটা থাকে ঢাকা ইউনিভার্সিটি। সবাই তো প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান, পরবর্তী সময়ে যারা প্রাইভেটে ভর্তি হন বিভিন্ন কারণেই হন, তো সেখানে আপনার মানের বিষয়টা বিভিন্ন সময় সেগুলো সমালোচনা এসছে। কোনো ইউনিভার্সিটি কিছুটা পারছে, অনেকগুলো যে মানের দিক থেকে পিছিয়ে আছে সেগুলো কিন্তু আমরা বেসরকারির একটা জায়গায় যদি আমি একটু বলতে চাই, মেনন ভাই হয়তো যোগ করতে পারবেন, সেই জায়গাটা হচ্ছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে মানে আমার একটা পর্যবেক্ষণ, সেটা হচ্ছে অনেকেই সাংবাদিকতা করার জন্য পড়ছে না, কেউ এটাকে কমিউনিকেশন স্কিল হিসেবে নিচ্ছে, আমি জানি না মানে। এবং সেই জায়গাটা না, আপনি কিন্তু ঠিকই বলেছেন যে আসলে আমাদের ডিপার্টমেন্টও যদি আপনি দেখেন ব্রডার যে এরিয়াটা, এটা কিন্তু ম্যাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম। জার্নালিজম ইজ অলওয়েজ এ পার্ট অফ ম্যাস কমিউনিকেশন, আমরা কিন্তু সেভাবেই অ্যাড্রেস করি। কিন্তু আমাদের যে পরিচিতিটা দাঁড়িয়ে গেছে সবাই সাংবাদিকতা বিভাগ, কিন্তু আমাদের কিন্তু ব্যাপক একটা এরিয়া আছে, সেখানে অ্যাডভার্টাইজিং শেখানো হয়, সেখানে পাবলিক রিলেশন শেখানো হয়, সেখানে ডেভেলপমেন্ট কমিউনিকেশন শেখানো হয়, হিউম্যান কমিউনিকেশন শেখানো হয়, অ্যাপ্লাইড কমিউনিকেশন শেখানো হয়।
অতএব এই যে পাবলিক স্পিকিং শেখানো হয়, অতএব এইসবের বাইরে গিয়ে সাংবাদিকতা বিষয়কও একটা বড় একটা অংশ জুড়ে সাংবাদিকতা আছে। তো সেটা যেমন ফার্স্ট ইয়ার থেকে সেই কনসেপ্টস অফ জার্নালিজম থেকে শুরু করে আপনার অ্যাডভান্স রিপোর্টিং, অ্যাডভান্স এডিটিং, যেটা বললাম টেলিভিশনকে কেন্দ্র করে আপনার ভিডিও কমিউনিকেশন, এই বিষয়গুলো ওখানে আছে। তো আপনি যেটা বললেন স্কিল, আসলে কমিউনিকেশন স্কিল তো আজকাল খুব একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। কিন্তু আপনি জব মার্কেটে আপনার জব পাওয়া, আপনার ব্যক্তিগত জীবনে সফল হওয়া, আপনার পারিপার্শ্বিক যিনি MBA সারাউন্ডিংসে করছেন যারা তারও আছেন দরকার আছে। সবারই। অতএব ইভেন আমরা কিন্তু অনেকদিন যাবত আন্দোলনও করছিলাম যে আসলে ন্যাশনাল ইউনিভার্সিটি কেন কমিউনিকেশন, বেসিক কমিউনিকেশনের একটা বিষয় ইন্ট্রোডিউস করে না। কারণ প্রত্যেকটা হিউম্যান বিং এর কমিউনিকেশনের বেসিক স্কিলগুলো থাকা দরকার তার সর্বক্ষেত্রে সাফল্য লাভের জন্য। এবং পাশাপাশি আজকে যেটা আপনি বলছেন কিছুক্ষণ আগে, যে গণমাধ্যমের যে বিকাশ, আমরা কিন্তু অনেক সময় ইনফরমেশন ওভারলোডেড থাকি। এই ইনফরমেশন ওভারলোডেডে যখন আমরা থাকি তখন কিন্তু আমাকে আইডেন্টিফাই করতে হবে হুইচ ওয়ান ইজ কারেক্ট ইনফরমেশন, হুইচ ওয়ান ইজ রং। এই জন্য আমরা মিডিয়া লিটারেসির কথা বলছিলাম, যে কমিউনিকেশন, বেসিক কমিউনিকেশন এন্ড মিডিয়া লিটারেসি, এই বিষয়ক একটা কোর্স যদি আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি করতে পারতো, তাহলে কিন্তু আমার মনে হয় বৃহত্তর অর্থে আপনার মানে গণমাধ্যম সাক্ষরতা তো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই কারণে যেটা বুমিংটা যে ঘটেছে, আপনি যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, ভেরি পজিটিভ সাইন যে আমাদের খুব ভাইব্রেন্ট মিডিয়া, আমাদের সংখ্যায় অনেক সংবাদপত্র, অনেক টেলিভিশন, কিন্তু এত মাল্টি চ্যানেল থেকে যখন তথ্য আসতে থাকে তখন কিন্তু যিনি অডিয়েন্স তিনি অনেক সময় একটু দিশেহারা হয়ে যান। এবং আবার দেখবেন যে বিভিন্ন গণমাধ্যমে একই বিষয়ের বিভিন্ন ধরনের উপস্থাপনা থাকে, তখন আরো বেশি ধারণ করবে, কোনটাকে সে বেছে নেবে, কোনটাকে বলবে সঠিক। এই জন্যই এই সময় আপনার কমিউনিকেশন এবং মিডিয়া লিটারেসি একটা খুব ভাইটাল বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই যে হ্যাঁ, মানে যারা দর্শক বা ভোক্তা তাদেরকে যে দ্বিধায় ফেলে দেয়া, দর্শক ভোক্তাকে তো আমরা দ্বিধায় ফেলে দিচ্ছি, সেটা হলো যে আসলে কমিউনিকেশন, এই যে কমিউনিকেশনের মোড অফ কমিউনিকেশনটা আমরা যেটা শিখে আসি অথবা যেটা আমরা প্র্যাকটিস করি, এই জায়গাটায় কিছু জটিলতা থাকে। জটিলতা এবং জার্নালিজমে এখন একটা বড় ধরনের প্রতিযোগিতারও একটা জায়গা আছে। সেখানেও এই প্রতিযোগিতার কারণেও কিন্তু একটা তৈরি হয়, অনেক সময় ছোট ছোট ঝামেলা তৈরি হয়, সেটা একটা আছে। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনি একটা ইনফরমেশন থ্রো করছেন, সেই ইনফরমেশন থ্রো করার সময় আপনি যেই প্রক্রিয়াটা ব্যবহার করছেন, এই প্রক্রিয়ায় আপনি কতটা অভ্যস্ত বা কতটা পারদর্শী, এটা ফ্যাক্টর। তো আমরা যখন দেখি যে যারা প্র্যাকটিস করি তারা দেখি যে একটা নিউজ একজন এক এক রকমের করে এডিট করে বা একজন এক এক রকমের করে তৈরি করে সে হয়তো ফোকাস জায়গাটাকে আনতে পারে না, উপস্থাপন ভঙ্গিটা আলাদা হয়। এবং মিডিয়াগুলোতেও উপস্থাপন ভঙ্গি আলাদা হয়, একজন এক এক জায়গায় ফোকাস করে এবং প্রত্যেকের আবার নিজস্ব এজেন্ডাও থাকে। হ্যাঁ, অবশ্যই। এই সবকিছু মিলিয়ে আসলে এই প্রকাশভঙ্গি, মানে এজেন্ডা, ক্যাপাসিটি এবং একই সাথে আপনি কি যে গণযোগাযোগ, তিনটার কারণেই কিন্তু কনফিউশনটা তৈরি হয়। এই জায়গাটার সাথে মানে সাংবাদিকরা কি আসলে সবাই গণযোগাযোগ বিষয়ক, মানে মিডিয়া লিটারেসি যেটা আমরা বলছি, গণযোগাযোগ সাক্ষরতা, হ্যাঁ, এটা অবশ্যই তার থাকতে হবে। না, পাইনি, সেটাই বলছি। পাইনি। সাংবাদিক হয়েছে কিন্তু আমি সাক্ষরতা, আমি প্রথম যে রকমের ডিপার্টমেন্টকে যে রকমের পজিটিভ জায়গা থেকে বলেছি, একই সাথে কিন্তু হয়তো দেখা যাবে যে সাংবাদিকতা পড়েই এসছে, তারপরও তার মিডিয়া লিটারেসি তৈরি হয়নি এবং সে ওখানে কিন্তু মানে এই যে খবরের বিষয়ে যে সংবেদনশীলতা, সেটা তার তৈরি হয়নি এবং সে কিন্তু বোঝে না এবং দীর্ঘ সময় ধরে বোঝানোর চেষ্টা করার পরেও বোঝে না, কেউ 2 বছরেও বোঝে না, কেউ 5 বছরেও বোঝে না, এমন অবস্থা। কেউ হয়তো কোনোদিনই বুঝবে না, আবার কেউ হয়তো 2 মাসের মধ্যে বুঝে ফেলে এবং পুরো জিনিসটা ধরে ফেলে। এটা সব জায়গায় হয় এবং এই জায়গাটা আমি আসলে জার্নালিজম ডিপার্টমেন্টের যেই বিষয়গুলো, যেটা অলরেডি স্যার বললেন, মফিজুর রহমান স্যার, যে ওনারা চেষ্টা করছেন যে স্টুডেন্টদেরকে প্রেজেন্ট সিচুয়েশনে কি পড়া উচিত সেগুলোকে পড়ানোর, এবং সেই থিওরিটিক্যাল পড়ার মধ্য দিয়ে আমার মনে হয় যত বেশি প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে তারা পড়াতে পারবেন। সেটা এখন কতটা হচ্ছে, আমরা অবশ্যই ইউনিভার্সিটির কারিকুলাম এখন অতটা রেগুলারলি ফলো করি না, বাট ইউনিভার্সিটির যারা আমাদের সাথে কাজ করতে আসে তাদেরকে যখন যাচাই করতে যাই, তাদেরকে যখন একটি দুটি কোশ্চেন করি অথবা তাদেরকে করি, তখন আসলে কি ডিপার্টমেন্ট থেকে সে একটা ভালো রাইট আপ তৈরি করা কি শিখে আসে, যে খুব ভালো একটা ফিচার লিখতে পারবে, ভালো একটা নিউজের ইন্ট্রো, হ্যাঁ, তাই না? এগুলো যে শিখে আসে, এগুলো যতখানি না থিওরিটিক্যাল অ্যাপ্রোচে থাকে তার চেয়ে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে একটু কম থাকে রিলেটিভলি, এবং এই কম থাকার কারণেই কিন্তু তারা অতটা ভালো শেখে না। যখন আসে তখন আমরা যখন জার্নালিজমে, আমি নিজেও জার্নালিজম পড়ে জার্নালিজম করতে এসেছি, যখন এসেছি তখন আমি প্রথম যে কথাটি শুনেছি সেটা হলো যে জার্নালিজম যা পড়ে এসছো ভুলে যাও, করা শেখো। তো আমরা করা শিখেছি, আমরা পরে যা শিখেছি তা রিলেট করার চেষ্টা করেছি দীর্ঘ সময় ধরে, আমরা এখন রিলেট করে এটা কাজটা এগিয়ে যাচ্ছে। এবং যারা এখন আসছে
তাদেরকেও আমরা কিন্তু এই কথাটা বলতে বাধ্য হচ্ছি তাদেরকে, যা পড়ে আসছো সে ভুলে যাও, করা শেখো। এবং যদি সে ওইখানে আমি মজবুর আপনাকে জানতে চাই যে ভুলে যাওয়াটা কেন, যে ভুলে যেতে বলা হয় যে তুমি ভুলে যাও এবার সাংবাদিকতা করো। না, আমার মনে হয় এটা খুব জেনারেলাইজ করা যাবে না, যে বক্তব্যটা মাহমুদ মেনন খান দিয়েছেন যে সব সাংবাদিক বা সব এডিটর বলে যে তুমি সাংবাদিকতার বিভাগ থেকে যা পড়ে আসছো তা ভুলে যাও। এটা হয়তো পার্টিকুলার কোনো বাট case, এটা একটা সময় ছিল, কোনো একটা একটা সময় ছিল, সেই সময়টাকে একটু আইডেন্টিফাই সেটাই করতে হবে। বলেছি। সে আপনি যদি দেখেন আমাদের এখানে সাংবাদিকতা শিক্ষার যে বিকাশ বা শুরু, সেই 53 বছর আগে 1962-তে আমরা যখন বিভাগ করেছিলাম, এর আগেও তো এই দেশে সংবাদপত্র ছিল। তো সেই সংবাদপত্র সাংবাদিকতা কারা করেছে? সাংবাদিকতা করেছে যারা আপনার বাংলা লিটারেচার থেকে আসছে, ইংরেজি লিটারেচার থেকে আসছে, বিভিন্ন বিভাগ থেকে যারা আসছে তারা আসছে। তো আধুনিক একটি বিষয় হিসেবে যখন সাংবাদিকতা বিভাগ দাঁড়িয়েছে, এবং তখন কিন্তু আসলে একটা প্রফেশনাল চ্যালেঞ্জ কিন্তু তৈরি হয়, যে একেবারে আপনি ইউনিভার্সিটি থেকে ইকুইপড হয়ে আসা। তবে আমি এটাও বলবো না যে ইউনিভার্সিটির সমস্ত বিষয় একেবারে ইকুইপ করে দেয়, কিন্তু তারা বেসিক ফাউন্ডেশনটা দিয়ে দেওয়ার চেষ্টা করে। তো বেসিক ফাউন্ডেশনটা যখন দিয়ে, মানে তাত্ত্বিক বিষয়, তাত্ত্বিক বিষয় শুধু আমি বলবো না যে প্রথম দিকে কিন্তু শুধু সাংবাদিকতাই শুরু হয়েছিল। আমি বলবো যে তৎকালীন সময় একটা প্রফেশনাল জেলাসি হয়তো ছিল, সেই জেলাসি থেকে যে ভুলে যাওয়ার একটা বিষয় ছিল। এবং এটা শুধু আমাদের দেশে না, আমি এই পর্যন্ত পৃথিবীর অনেক দেশে গিয়েছি এবং সাংবাদিকতার স্কলার এবং যারা প্র্যাকটিশনার আছে তাদের সাথে কথাবার্তার সুযোগ হয়েছে। ধারণাগত দূরত্ব, যে আমি একটা ধারণা নিয়ে বসে আছি, আপনি এসে বলছেন যে আমি এটা শিখে এসেছি, না তুমি তোমারটা রাখো, তুমি আমার পথে আসো। এটা অনেকটা তাই, যে আসলে তুমি আমি যেভাবে করি আমরা তো সাংবাদিকতা করলাম 20 কিন্তু বছর। হ্যাঁ আপনারা করেন না, তার মানে এই নয়। না, ওই যে যে বলে যিনি আর কি, বলছেন আর সেটাই, এটা আবার শেখার কি আছে, হ্যাঁ। তাই না? আমরা তো করেই ফেললাম, আমরা তো আমরা তো করছি, 20 বছর ভালোই তো করেই করছি, ফেললাম। আমি তো এডিটর হয়ে গেছি বা বড় পদে আছি, অতএব তোমাকে এটা শিখে আসতে হবে কেন, এই একটা বিষয় ছিল। কিন্তু পরবর্তী সময়ে আপনি দেখবেন যে আমাদের বিভাগ যখন একটা ভালো সময় পার করেছে, তার পরবর্তী সময়ের সকল প্রধান গণমাধ্যমগুলো কিন্তু তারা পার্টিকুলারলি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের গ্রাজুয়েটদেরকে খুঁজে খুঁজে বার করেছে। এবং আজকে যেটা 90-র দিক থেকে এটা হ্যাঁ, হচ্ছে, 90 সময় হ্যাঁ, বেশি। আজকে যেটা মাহমুদ মেনন খান বললেন, আপনি যদি সার্ভে করেন তাহলে কিন্তু দেখবেন যে প্রত্যেকটা গণমাধ্যমেই, বিশেষ করে যেগুলো আপনার বেশ ভালো করছে, যেখানে 50-60%, কখনো কখনো 70% কিন্তু সাংবাদিকতা গ্রাজুয়েটরা করছে। অতএব ভুলে যাওয়ার যে বিষয়টা, সেটা আসলে না। আসলে এখন একটা প্রবণতা তৈরি হচ্ছে যে যারা আছেন তারা এটাও বলে যে আপনারা কি শিখেছেন, আমরা সেগুলো শিখতে চাই, আমরা সেগুলো জানতে চাই। এই এই জায়গা আগ্রহ জায়গা কিন্তু থেকে তৈরি একটা হয়েছে। দ্বন্দ্ব, এই আগ্রহ কিন্তু যে তৈরি আপনার অনেক হয়েছে, সকল যে জানতে কথা চাই। হয়েছে যে আমি যখন ওই যে প্রোডাক্টের, মেনন ভাইয়ের প্রোডাক্ট নিয়ে যদি কথা বলি, যে যখন আমি শ্রম বাজারে পাঠাচ্ছি, তখন তাকে তো আমি টেলিভিশনের উপযোগী করে দিব। আমি এমন একটা পাঠাচ্ছি, তার উচ্চারণটা ঠিক আছে কিনা, সে আসলে ক্যামেরার সামনে কথা বলতে, সে রিপোর্টার হতে পারবে কিনা, সে ডেস্কে যে কাজ করবে সে অনুবাদটা ভালো পারবে কিনা, এই যে বিষয়, এই গুণাবলীগুলি আমার পরখ করে দেখতে হবে যে সে বাজারে যাচ্ছে। সে কিন্তু বাজারে এসে এখনকার ধরেন 90-র বাজার আর এখনকার বাজার তো এক না। তখন তো সবাই সে ডেস্কে বসে যেত, বা কেউ কত রিপোর্টিংয়ে যেত কি যেত না, এই অবস্থা ছিল। এখন বাজার তো এখন যে কম্পিউটার, ল্যাপটপ সবই চালাতে হবে, আপনি যেটা বলছিলেন, সেই জায়গা থেকে আমি মেনন ভাইয়ের কাছে যেতে চাই। জি, আসলে যেটা বললেন যে কম্পিউটার ল্যাপটপ, এখান থেকেই যাই, কারণ প্রত্যেকে শিখতে হবে আধুনিক সাংবাদিক। জি, আধুনিক সাংবাদিকতার যেই অ্যাপ্রোচ, সেটা কিন্তু মানে এখনো আমরা এখন তো এই যে প্র্যাকটিস করতে আমি শুরু তো করতে যোগ করি, পারি। মজবুর যে আমরা আমরা বাংলাদেশে টেলিভিশনকে বলি যে 90 ভাগই হচ্ছে কারিগরি, আর 10 ভাগ হচ্ছে। এবং বাংলাদেশে এখনো পর্যন্ত আমরা মনে হয় আমরা অনেক মিডিয়ায় এখনো পর্যন্ত এই জার্নালিজম প্র্যাকটিসই করতে শুরু করতে পারিনি। যেই জার্নালিজম আমাদের সামনে এগিয়ে, সামনে থেকে হাতছানি দিচ্ছে যে তোমরা আসো, এই সাংবাদিকতা শুরু করো, এবং ইন্টারন্যাশনালি যেগুলো শুরু হয়ে গেছে, মাল্টিমিডিয়া কনসেপ্ট শুরু হয়ে গেছে। একটা নিউজ প্রেজেন্টেশনে একই সাথে গ্রাফিক্স প্রেজেন্টেশন হয়, একই সাথে ভিডিও যাচ্ছে, অডিও যাচ্ছে, এবং এত দারুণভাবে লাইভ ভার্সন হচ্ছে, এত দারুণভাবে এটা প্রেজেন্টেশনটা হচ্ছে। এই প্রেজেন্টেশন যখন আমরা চিন্তা করি, যখন আমরা নিজেরাই আসলে এখনো পর্যন্ত, আমি নিজেই বলবো যে আই অ্যাম স্টিল নট দ্যাট ক্যাপাবল। সো যখন আমরা নতুন যারা আসবে তাদের কাছে আমাদের প্রত্যাশাও থাকবে এরা এসে এটাকে ধরবে। একটা মিডিয়া অথবা যেই মিডিয়া আমাদের সামনে আছে এখন, যে মিডিয়াকে দিয়ে আসলে আমি আরো বড় জায়গায় যাব, সেই জায়গাটাকে যখন তারা এসে আছি ধরতে পারে। মেনন ভাই, আমরা তো জানি না যে আসলে মিডিয়াটা কোন দিকে যাচ্ছে, আমরা একটা সন্দিক্ষণের মধ্যে আছি, কিন্তু মানে হ্যাঁ আমরা ঢুকছি, আমরা জানি না যে কিন্তু এখন তো ওই যে আপনার মোবাইলে চলে আসছে মিডিয়া, রাইট, হ্যাঁ সেটাই, মোবাইল ফোন থেকে কিন্তু আমরা নিউজ আপলোডও করে দিতে পারছি। সো যেটা হয় যে এই সময় যেটা আসছে, সেটার জন্য ডিপার্টমেন্টগুলোকে আরো একটু বেশি এখনই চিন্তা করতে হবে যে যারা যাচ্ছে, যাদেরকে এই কাজগুলো যারা করবে, তারা কিন্তু আমারই ছাত্র। আমি যাদেরকে তৈরি করছি তারাই একসময় এই আবার 2-3 বছরের মধ্যেই যখন যাবে, 2-3 বছরেই সিচুয়েশনটা কিন্তু পাল্টে যাবে। তখন যেন আমরা এই কাজগুলো করার জন্য হ্যান্ডস পাই, সেটার জন্য ইউনিভার্সিটিগুলো যদি এখনই ভাবে, তাহলে কতটা হালনাগাদ থাকে মহিষ ভাই? না, যেমন এটাই আমি বলতে চাই যে আপনার যেমন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ একটা বিভাগ,
আমরা কিন্তু এই যে অনেক ধরনের সমস্যা আছে সেগুলোকে সামনে রেখে কিন্তু নতুন নতুন বিভাগও কিন্তু খোলার চেষ্টা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বিশেষ করে। যেমন আমরা টেলিভিশন স্টাডিজ, টেলিভিশন এন্ড ফিল্ম স্টাডিজ সেটা খুললাম। আমাদের আরেকটা বিভাগ খোলার পরিকল্পনার মধ্যে আছে, অনেকটা হয়েই গেছে, সেটা হচ্ছে যে এডিটিং অ্যান্ড প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং, এই ধরনের একটা ডিপার্টমেন্ট আসছে। তো এই যে বিষয়গুলো, এগুলো দিয়ে কিন্তু এই চ্যালেঞ্জগুলোকে অ্যাড্রেস করার জন্য, কিন্তু আমি যেটা বলতে চাই, ইউনিভার্সিটি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড, সাংবাদিকতা একটা অ্যাপ্লাইড বিষয়, এবং সেই অ্যাপ্লাইড বিষয়গুলোকে যত বেশি কারিকুলামে ধারণ করা যায় তত বেশি সুবিধা। কিন্তু ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম যখন একটা বৃহত্তর প্রেক্ষাপট থেকে আমরা কোর্সটাকে অ্যাড্রেস করি, তখন আমাদের কমিউনিকেশনের ওই বিষয়গুলোকে অ্যাড্রেস করতে হয়। আমি পৃথিবীর যত জায়গায় গেছি, সব জায়গায় কিন্তু দেখা গেছে যে, এবং ইউনিভার্সিটির উদ্দেশ্যও কিন্তু তাই, যে আপনি একটা লেভেল পর্যন্ত বেসিক এডুকেশনটা দিয়ে দিবেন, এটা দিয়ে সে মার্কেটে যাবে, সেখানে ইন হাউস ট্রেনিং তাকে পেতে হবে। ইন হাউস ট্রেনিং ছাড়া আপনি পৃথিবীর যেখানেই যাবেন, যে ওই যে ইউনিভার্সিটি ফাউন্ডেশন সে পেয়েছে, তার উপর ইন হাউস ট্রেনিং দিয়ে এই দুই মিলিয়ে কিন্তু ইন হাউস ট্রেনিং আসলে আমরা এটা ইস এ প্র্যাকটিস। এটা আমার মনে হয় যে আমরা আসলে বাংলাদেশে এখনো পর্যন্ত, আমি নিজে যতগুলো হাউজে কাজ করেছি, সেখানে কাজের মধ্যে দিয়ে হয়তো কিছু জিনিস আমরা শিখি, এবং আসলে যার ক্যাপাসিটি আছে সেই শিখে নিতে পারে। সেই হয়তো এর মধ্যে কেউ বেশি শেখে, কেউ ভালো অ্যাকোমোডেট করতে পারে এবং সে একটু এগিয়ে যায়, যে করতে পারে না সে একটু পিছিয়ে থাকে। এর মধ্যে আবার যে একটু করতে চায় সে এগিয়ে যায়, যে করতে চায় না, যে একটু অলস প্রকৃতির মানুষ তো থাকেই, আমরা বিভিন্ন রকমের মানুষ আমরা, তো এর মধ্যে কেউ হয়তো এগিয়ে যায়, কেউ পিছিয়ে থাকে। কিন্তু ইন হাউস ট্রেনিং এর যে একটা প্যাটার্ন, একটা কনসেপ্ট, এই কনসেপ্ট আমাদের দেশের কোনো মিডিয়াতে এখনো পর্যন্ত ডেভেলপ করেছে বলে আমার সবাই আসলে তৈরি প্রোডাক্ট চাই, সবাই তৈরি প্রোডাক্ট চাই। এবং যে ছেলেটা কালকে আমার কাছে এসে জয়েন করেছে, আমি আজকেই চাই, ওয়াই ইউ আর নট রাইটিং দ্য রাইট ইন্ট্রো, ওয়াই ইউ আর নট রাইটিং দ্য ইন্ট্রো ভুল হবে, হ্যাঁ কেন ভুল হবে। আমি এই বিষয়ে একটা উদাহরণ দিই, আমি একটু যোগ করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে দেখেন যে এই যে পাবলিক মানির যে সীমিত পাবলিক মানি, সে দিয়ে পাবলিক ইউনিভার্সিটিগুলো চলে। তো সেই সীমিত সুযোগ সুবিধা দিয়েই যে আমরা, আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকে যে তাকে ভালো এডুকেশন দেওয়ার। কিন্তু তারপরে আমি যেটা বলছিলাম, একজন ডক্টর যে এমবিবিএস পাশ করে, সে কিন্তু পাশ করেই বড় ডাক্তার হয়ে যায় না, তার লম্বা সময় পেরিয়ে সে বড় ডাক্তার হয়। একজন আর্টিস্ট চারুকলা পাশ করে কিন্তু একজন বড় আর্টিস্ট হয় না। ঠিক সাংবাদিকতা একটা ক্রিয়েটিভ ফিল্ড, এখানে আমরা বেসিক ফাউন্ডেশনটা দেই ডিপার্টমেন্টে, সেখান থেকে বেরিয়ে আমরা মনে করি যে সৃজনশীল পেশা, হ্যাঁ সৃজনশীল পেশা, আমরা মনে করি যে ইন হাউস ট্রেনিংটা খুবই ইম্পর্টেন্ট। এবং সেই জায়গায় আমি বলছিলাম যে ইন্ডাস্ট্রির তো কিছু রেসপন্সিবিলিটি আছে, তাই না? ইন্ডাস্ট্রি, আমি শুধু পাবলিক মানি দিয়ে আমরা গ্রাজুয়েট তৈরি করেছি, তাদেরকে আমরা রিক্রুট করবো, কিন্তু তাদের যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট বা প্রফেশনাল ডেভেলপমেন্ট, সেগুলোর জন্য কি ইন্ডাস্ট্রির কোনো রেসপন্সিবিলিটি নাই? আমার তো মনে হয় সেখানে একটা মনোযোগ দেওয়ার বিষয় আছে। আর সব মিলিয়ে আপনার যে এই গণমাধ্যমের যে আমাদের পরিধি এবং তার যে ওনারশিপ, এখানে যে প্রফেশনালিজমের যে বিষয়টাকে আমরা বারবার জোর দিতে চাই বিভিন্ন সভা সেমিনারে, বিভিন্ন আলোচনায়, সেই বিষয়টা কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে? তো সেই প্রফেশনালিজমের বিষয়টা যদি আপনি ঠিক অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাড্রেস করতে না পারেন, সেখানেই কিন্তু ট্রেনিংয়ের বিষয়টা আসবে, যে আমি প্রফেশনালিজমের কথা বললি, সেখানে যখন যেখানে প্রবলেম আমার হবে, সেখানেই কিন্তু আমাকে অ্যাড্রেস করতে হবে অ্যাজ এ মিডিয়া হাউস। কিন্তু সেই বিষয়গুলোর কম্বিনেশন না করা গেলে সবসময় গ্যাপটা থাকবে। ধরেন যখন রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট বা দেশের যখন যে বিষয় নতুনভাবে আসবে, সেই বিষয়ে তো কর্মীদেরকে প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব তো ওই হাউজেরই থাকবে। নিউ মিডিয়া আপনি শুরু করেন। এখানে আমার নিউ মিডিয়া যাওয়ার আগে একটুখানি এটা বলে নেই, সেটা হচ্ছে এটার খুব দ্রুত বলে ফেলবো। সেটা হচ্ছে যে আপনার মূল ক্যাপাসিটি হচ্ছে রাইটিং, যে কোনো মানে মিডিয়া বা সাংবাদিকতার মূল জায়গাটা হচ্ছে আপনার, যদি টেলিভিশনেও হয়, একটা ছোট্ট স্ক্রিপ্ট তৈরি করতে হয়, এবং স্ক্রিপ্টের মধ্যে তার আসলে তার কন্টেন্টটা থাকতে হয়, এবং অনলাইনে তো বটেই কন্টেন্ট লিখতে হয়, নিউজ পেপারে তো আরও বড় কথা। এই রাইটিং ক্যাপাসিটি, এইখানে একটা থ্রেট কিন্তু সবসময় থাকে, যারা জার্নালিজমে পড়ে এবং যারা জার্নালিজমের বাইরে থেকে আসে, যারা জার্নালিজমের বাইরে থেকে আসে, এই রাইটিং ক্যাপাসিটি বা ক্রিয়েটিভিটি কিন্তু মানুষের আসলে ইনবিল্ট, কারোর মধ্যে আছে, কারোর মধ্যে নেই। যার মধ্যে আছে সে কিন্তু যে কোনো সময় ফ্লারিশ করে যেতে পারে, যে কোনো সময় সে তার যোগ্যতাকে সামনে নিয়ে আসতে পারে, যে কোনো সময় সে সুযোগ পেলেই তার যোগ্যতা প্রমাণিত হবে। সেক্ষেত্রে জার্নালিজমে যারা পড়ে, তারা সবাই যে রাইটার হবে, গুড রাইটার্স নট দ্যাট, যে তারা হয়তো সিস্টেমটা জানে, ফর্মুলাটা জানে, এই ফর্মুলা। এবং যখন কেউ একজন ভালো রাইটার, সে কিন্তু যদি কোনো রকমের ফর্মুলার সিস্টেমে এসে পড়ে যায়, তখন সে অনেক ভালো জার্নালিস্ট হয়ে যায়। এবং সেই থ্রেটটা কিন্তু জার্নালিজম ডিপার্টমেন্টের, আমি মনে করি যে এটা থ্রেট না, এটা হলো মিডিয়ার জন্য নিশ্চয়ই একটা ওয়াইড অ্যাঙ্গেল আছে, আর জার্নালিজম ডিপার্টমেন্ট থেকে যারা আসছে তাদের জন্য আবার একটা থ্রেট, কারণ সে যখন দেখবে যে তার চেয়ে আরেকজন ভালো লিখছে, এবং আসলে কিন্তু বিজনেসটা লেখার, দিস ইজ অল অ্যাবাউট রাইটিং। আসলে এখন তো মানে কারিগরি একটা বড় বিষয়, মানে টেকনিক্যাল বিষয়টা জার্নালিজম ডিপার্টমেন্ট থেকে আসুক, বাংলা ডিপার্টমেন্ট থেকে আসুক, আর রসায়ন থেকে আসুক,
কে কত দ্রুত তাকে তাকে নিতে করতে সে পারছে, ধরতে পারবে, হ্যাঁ, হ্যাঁ, adopt করতে এবং পারবে, সেই এগিয়ে ইয়া যাবে। করতে হ্যাঁ পারছে, হ্যাঁ, সেই সেটাই। জায়গায় তিনি বলছেন- ইকুইপমেন্টের একটা বিষয় থাকে এবং একইভাবে কি গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগ কি নিউ মিডিয়াকে কিভাবে নিয়েছে? টেকনোলজি না, ফোবিয়া নিউ থাকে। মিডিয়া যেটা কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে আমাদের মাল্টিমিডিয়া জার্নালিজমকে সামনে রেখে যে আমরা আমাদের চিন্তা আছে যে রেলিভেন্ট যে কোর্সগুলোকে নিয়ে আমরা টিম করে দিয়ে সেগুলোকে আরো বেশি অ্যাপ্লাইড ফর্মে নিয়ে যেতে পারি কিনা। Which is good. এখন যেমন আমি আজকে এখানে আসার আগে আলোচনা করছিলাম যেমন আমাদের অনলাইন জার্নালিজম আছে, জি সে অনলাইন জার্নালিজমে আমরা একটা নিজস্ব অনলাইন প্ল্যাটফর্ম সেখানে করতে পারি কিনা, যেখানে আমাদের যে এডিটিং এর সাথে যারা যুক্ত আছে তারা কন্ট্রিবিউট করলো, আমাদের ফিচার রাইটিং যে কোর্স আছে ওখানে যে ফিচারগুলো সিলেক্টেড হবে সেগুলোকে আপলোড করা হলো, ইনভেস্টিগেটিভ রিপোর্টিং এর যে কোর্স আছে ওখান থেকে যে রিপোর্টগুলো ভালো হবে টিচার যেগুলো সিলেক্ট করবে সেগুলোকে আমরা আপলোড করলাম। Learning অর্থাৎ through একটা practicing, প্র্যাকটিস ওরিয়েন্টেড আরো বেশি প্র্যাকটিক্যাল বিষয়গুলোকে ইনক্লুড করা যায় কিনা অনলাইন জার্নালিজমে। তো সেখানে আসলেই তো ওই যে সবগুলো বিষয় আসে। কিছুক্ষণ আগে আমি প্রথমেই শুরু করেছিলাম যে আপনারা সেই ফুটেজ ধারণ থেকে শুরু করে ছবি তোলা থেকে শুরু করে টেক্সট লেখা থেকে শুরু করে স্টোরি লেখা থেকে শুরু করে সবই, কিন্তু পাশাপাশি যেটা যেটা কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে আসলে হোম টু টক, যখন আমি তথ্য সংগ্রহ করি আমি কি রেলেভেন্ট নিউজ সোর্সটা চিনতে পারলাম, আমি কি রেলেভেন্ট নিউজ সোর্সটা আইডেন্টিফাই করতে পারলাম, আমি কি এবং যথাযথ কোশ্চেনটা আমি করতে পারলাম, এই সমস্ত বিষয়গুলো মানে কিন্তু এখানে আমাদের একটা বিভিন্ন বড় কোর্সের বিষয় মধ্যে আছে। মহিজ ভাই বলেছেন যে আমি কি আসলে প্রশ্ন করতেও শিখলাম কিনা এতদিনে। হ্যাঁ, এই জন্যই যে আসলে সাংবাদিকতার বিষয়টাই এরকম যে এটা অনেক মাল্টি স্কিল ডিমান্ড করে। তো সেই স্কিলগুলো যে আমরা যতটুকু পারি আমাদের বিভিন্ন কোর্সে, প্রত্যেকটা কোর্সে আপনি দেখবেন যে অ্যাপ্লাইড কিছু না কিছু বিষয় আছে, কিছু না কিছু বিষয় আছে। তো এই সব মিলিয়েই যখন আবার দাঁড়ায় যে সবাই যে ইকুয়ালি আমরা 70 ইনটেক নেই প্রত্যেক বছর, সবাই যে মিডিয়ার জন্য প্রস্তুত হচ্ছে তা না। তাদের মধ্যে অনেকেই সরকারি চাকরি করতে চাইবে, তাদের মধ্যে অনেকেই আপনার যে অন্যান্য পেশায় যেতে চাইবে, পাবলিক আমাদেরও অবভিয়াসলি যে গণমাধ্যমে অনেক আসবে সেটা আমাদেরও প্রচেষ্টা। তো এই যে নিত্য নতুন কোর্সগুলোকে অ্যাড্রেস করা এবং নিত্য নতুন যে টেকনোলজির যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলোকে অ্যাডপ্ট করা এবং এর মধ্য দিয়েই কিন্তু আমাদের বিভাগকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই সামনের দিনগুলোতে। সেখানে যে চ্যালেঞ্জটা আমি সবসময় বলি যেটা যে আসলে একাডেমি এবং ইন্ডাস্ট্রি একটা ভালো স্ট্রং রিলেশনশিপ দরকার। আচ্ছা, আমি এই পয়েন্টটাতে একটু জোর দিতে চাই। অবশ্যই এটা খুবই জরুরি বিষয়। হ্যাঁ, যে একাডেমি এবং ইন্ডাস্ট্রি, একাডেমি কিন্তু ইন্ডাস্ট্রি থেকে আইসোলেটেড কিছু না, বা ইন্ডাস্ট্রি একাডেমি থেকে আইসোলেটেড কিছু না। এই দুইয়ের মধ্যে যত বেশি মেলবন্ধন তৈরি হবে, যত বেশি লেনদেন তৈরি হবে, যোগাযোগ তৈরি হবে, নিত্য নতুন বিষয়গুলো এখানে কিভাবে মার্কেট কিন্তু সবসময় পৃথিবীতে আপনি যেখানে যান, আমেরিকাতে যান, ইউরোপে যান, অস্ট্রেলিয়াতে যান, মার্কেট কিন্তু ইন্ডাস্ট্রি কিন্তু সবসময় থেকে একটু এগিয়ে থাকে। এই যে যোগাযোগের বিষয়টা বললো যে বাজার এবং ডিপার্টমেন্ট বা শিক্ষার জায়গাটা, হ্যাঁ, এটা আমার মনে হয় যে খুব সহজেই সম্ভব, কারণ আমরা ইদানিং শুরু হয়েছে আগের চেয়ে অনেক বেশি ওয়াইডলি শুরু হয়েছে। কারণ হচ্ছে যে ডিপার্টমেন্ট থেকে কিন্তু অনেক ইন্টার্নরা আসছে আমাদের কাছে, ইন্টার্নশিপ করছে এবং তাদের মধ্যে থেকেই আবার কিন্তু সিলেক্টেড হয়ে অফিসে জব পেয়ে যাচ্ছে। এটা কিন্তু সবগুলো হাউজেই তারা পাঠাচ্ছে। প্রতি বছরই শত শত ইন্টার্নরা কিন্তু বিভিন্ন জায়গায় ইন্টার্নশিপ করছে, হুইচ ইজ গুড। এবং এটা শুধু পাবলিক ইউনিভার্সিটি না, এখন বেসরকারি ইউনিভার্সিটিগুলো থেকে ইন্টার্নরা তারা আসতে চায় যে আমি একটা মিডিয়া হাউজে আমি ইন্টার্নশিপ করি। এবং আমি দেখেছি যে আমার অবজারভেশন হচ্ছে যে আগের চেয়ে এটা অনেক বেশি বেড়েছে এবং কমিউনিকেশনে পার্টে ইন্টার্নশিপ করার চেয়ে তারা বেশি জার্নালিজমে ইন্টার্নশিপ করার পাশাপাশি আমরা গেস্ট লেকচারার নিচ্ছি, পার্ট টাইম টিচার নিচ্ছি ইন্ডাস্ট্রি থেকে। আবার জার্নালিজম যারা প্র্যাকটিস করছে দে আর গোইং টু দ্য ইউনিভার্সিটিজ, তারা ইউনিভার্সিটিতে স্টুডেন্টদেরকে ক্লাস নিতে পারছে। এই মেলবন্ধন কিন্তু শুরু হয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয় হয়েছে এবং বিশ্ববিদ্যালয় যাই বলি না কেন আরো বাড়বে। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যেটা মহিজ বলেছেন যে এই যে দুই পক্ষের যে মিথস্ক্রিয়া সেটা যদি মানে একটা ভালো জমাট বাঁধে তাহলে দুই পক্ষই উপকৃত হবে এবং আমরা যোগ্য কর্মী বলি, যোগ্য প্রোডাক্ট বলি আমরা পাবো এবং সরবরাহ কর্মী বলি যাই না বলি সরবরাহটা সুন্দর হবে, গ্রাজুয়েট যোগান ঠিক থাকবে। এবং আমার কাছে যেটা মনে হয় যে বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু আমাদের যারা রিনাউন্ড যারা এডিটরস, দে অলসো ক্যান গো, যে তাদেরকে তারা ওখানে স্টুডেন্টদেরকে তারাও কিন্তু ডিপার্টমেন্টকে বলতে পারে 2 বছর বা 1 বছর পর আমাদের গণমাধ্যমের মানচিত্র বদলে যাবে। এই প্রসঙ্গে আমি আজকে এই সুযোগে একটু বলতে চাই যে আমরা যেহেতু একটা পায়োনিয়ার বিভাগ, মিডিয়া হাউসগুলো কিন্তু আমাদের কাছে আমাদের ব্রাইটার স্টুডেন্ট যারা আছে তাদেরকে চাইতে পারে, যেমন সময় টেলিভিশন কিন্তু চাইতে পারে যে ভাই আমাকে 5টা ছেলে মেয়ে দাও না। তো এইভাবে যদি আমরা মানে সম্পর্কটা ডেভেলপ করি তাহলে কিন্তু ব্রাইটার স্টুডেন্টও পান আপনারা কর্মী হিসেবে, এবং আমাদেরও কিন্তু জানতে পারি আমরা সহজে যে আসলে কি চান আপনারা। এই দুই মেলবন্ধনের মধ্য দিয়ে এগিয়ে যাবে। আপনাকে দিয়ে শুরু হোক
মহিষ ভাই, ধন্যবাদ আপনাদের দুজনকে আপনাকে। অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে এতক্ষণ, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।